এটা নিয়ে যেত কাজে লাগাইতে পারতেন। এই সোজা গেলে আপনি রংপুর যেতে পারেন। রাস্তাটা খুবই সুন্দর, মানে বলার মতো না। হলো আমি যখন সকালে বের হই তখন কোনো সমস্যা হয়নি। সমস্যা হইলো যখন চান্দুরা উঠতে যাই তখন অনেক জ্যামে পড়ি। জ্যামে পড়ার কারণে আমি একটু বাইপাস নিয়েছিলাম। আমার সাথে ঝাঁকি ঝুঁকি খাইতেছে তো ঠিক আছে। চান্দুরা উঠতে গেলাম দেখে আবার জ্যাম। তা ভাই বললো যে ওই দিক দিয়ে ঘুরে পিছন দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে ঘুরে আপনারা বুঝুন কিনা মাঝপথে করছি। এভাবে নিয়ে এভাবে মাঝপথে করছি, মাঝপথে রাখছি। ভাই কি করছে, চিপা দিয়ে বেরোনোর চেষ্টা করছে। চিপা দিয়ে বেরোনোর চেষ্টা করার সময় আমার পিছনে যে নাম্বার প্লেটের উপরে লাইটটা থাকে, লাইটটা দিছে ভাঙ্গা। দাঁড়ানোর পরে বাইরে ও আমার বলতেছে যে ভাই আমার একটু সাহায্য করেন। আমি বললাম রংপুর গাইবান্ধা বাম দিকে সামনে যে একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি একটু কাছে যাই তাহলে হয়তো আরো স্পষ্ট দেখতে পাবেন। ওই ফ্লাইওভার উপর দিয়ে আপনার বগুড়া বাইপাস হয়ে ঢাকা যাওয়া যায়। আর যদি সোজা চলা যায় আমি এখন, তাহলে শহরের মধ্যে ঢুকবো। আর আমার যাইতে হবে এখন বামে, এদিক দিয়ে যাইতে পারতাম। যাই হোক, যদি বামে যাই তাহলে আপনার এই শহর বাদ দিয়ে বাইপাস হয়ে আমি রংপুর হাইওয়েতে উঠে যাব। যেহেতু আমি বগুড়া শহরে যাব না, তাই আমি এই যে বাইপাস নিয়ে নিলাম। এখন এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সরাসরি যদি উঠে চলা যায় তাহলে আপনি ঢাকা যেতে পারবেন। যদি সোজা যায় তাহলে আপনার বগুড়া বাইপাস হয়ে রংপুর হাইওয়েতে ওঠা যাবে। ব্যাস, আলহামদুলিল্লাহ আমরা এখন বগুড়ার দিকে রংপুরের রাস্তা ওঠার জন্য যাচ্ছি। বাজে কয়টা আপনার 7:30। এটা হলো ডাবল লেন। এখন থেকে এই রাস্তা রংপুর পর্যন্ত পুরাটাই ডাবল লেন। রাস্তাটা খুবই সুন্দর। আর এখন তো ঈদের সময়, ঈদের পরে মানে রাস্তা পুরাই ফাঁকা থাকার কথা, এবং কি আছেও। গাড়ির স্পিডটা 80, তো হয়তো বাতাসের নয়েজটা একটু বেশি পাইতে পারেন, জানি না কীরকম আসবে, ভবিষ্যতে কমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে একটা গোল চত্বর আছে, যে চত্বর দিয়ে আপনার আমি বামে যদি যাই তাহলে রংপুর, আর যদি ডান দিকে যাই তাহলে বগুড়া শহরের মধ্যে ঢুকবো। আর যদি ইউটার্ন নিয়ে একটু সোজা যায় তাহলে আপনার বগুড়া শহর বাইপাস হয়ে আবার ওই ঢাকার রাস্তা তোলা যায়। মানে যে রাস্তাতে যাচ্ছে এদিক দিয়েও যাওয়া যায়, এই রাস্তাতেও যাওয়া যায়, প্লাস ওই দিক দিয়া ওই সোজা দিয়ে বাইপাস হয়েও যাওয়া যায়। এখন আমি সামনের থেকে বামে যাব। এটা হলো ওই যে বিমানবন্দর চত্বর কি জানি বলে সম্ভবত, কারণ এখানে একটা বিমান আছে ছোট। এটা হলো বিমান বলতে যুদ্ধ জাহাজ। বাংলাদেশে এমনি যুদ্ধ জাহাজ কম, এখানে রাখছে কে? এটা নিয়ে যেত কাজে লাগাইতে পারতো। যাই ভাই, মজা করলাম, আপনারা কেউ সিরিয়াসলি নিয়েন না। এই যে রংপুর হাইওয়ে এখন সোজা, এটা এক রাস্তা সোজা, হয়তো একটু একা বেঁকা হবে কারণ একবারে তো স্টেট হবে না। এই সোজা গেলে আপনি রংপুর যেতে পারবেন। গাইবান্ধা আরও অনেক কিছু ছাড়াইয়া ডাইরেক্ট রংপুর। রাস্তাটা খুবই সুন্দর, মানে বলার মতো না। আমার কাছে ভালো লাগে ভাই, মানে প্রচণ্ড ভালো লাগে। দেখেন একবারে সলিড রাস্তায়, এইখানে আপনি ওভার স্পিডিংও করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাট ওভার স্পিড করা ঠিক না। তারপরে আমার যা আছে, আমার নিয়ন্ত্রণেই আছে, 85 তো নিয়ন্ত্রণেই আছে। গতিসীমা 60, ওই গতিসীমা কেউ মানে ভাই আজকাল? মানতো, যদি এখানে আবার সার্জেন্ট থাকতো তাহলে ঠিকই মানতো। কি সুন্দর রাস্তা। আমি যখন আপনার 26 তারিখে ঢাকা থেকে আসলাম, আমার সাথে দুই একটা ঘটনা ঘটছে, যেটা আমি ঢাকা টু রাজশাহীর ভিডিও সেভাবে ক্লিয়ার করে বলিনি, যেটা আজকে বলার চেষ্টা করব। চলেন তাহলে শুরু করি। তো আমি একটু আপনাদের বর্ণনা করি যে 26 তারিখ না 27 তারিখ
27 তারিখ আসার সময় যে ঘটনাগুলো আমার সাথে ঘটছে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও জেনে রাখেন, তাহলে হয়তো কাজে লাগবে। ঘটনা হলো, আমি যখন সকালে বের হই তখন কোনো সমস্যা হয়নি। সমস্যা হইলো যখন চান্দুরা উঠতে যাই তখন অনেক জ্যামে পড়ি। জ্যামে পড়ার কারণে আমি একটু বাইপাস নিয়েছিলাম। আমার সাথে আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, ওনার ভরসায় আমি বাইপাস নিয়েছিলাম। নেওয়ার পরে চান্দুরা উঠতে যাব, সেই মুহূর্তে দেখি আবারও জ্যাম। তো চান্দুরা আমরা আর উঠলাম না, আমরা সিদ্ধান্ত নিলাম যে চান্দুরা উঠবো না। কারণ আমার পিছের ব্যাগটা আমি একটু চেক করতেছি ঠিক আছে কিনা, কারণ ঝাঁকি ঝুঁকি খাইতেছে তো। ঠিক আছে, আল্লাহ ভরসা। সবচেয়ে চিন্তার বিষয় হলো যে একটা দই আছে, দইটা যদি পড়া যায় তাহলে তো শেষ। পাঞ্চি ভালো করে। তো ওই ভাইয়ের ভরসায় চান্দুরা উঠতে গেলাম, দেখে আবার জ্যাম। তা ভাই বললো যে ওই দিক দিয়ে ঘুরে, পিছন দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে ঘুরে আপনার কালাগড় পর্যন্ত যাওয়া যায়। তো আমি বললাম তো ঠিক আছে, তাহলে কালাগড় উঠে আপনি যদি চিনেন তাহলে যাবো আমি। পরে হলো আমি ভাইয়ের পিছনে, তা বললাম আমি আগে বাইকটা ঘুরাই তারপরে আপনি ঘুরান। আমি বাইকটা আড়াআড়ি করছি, আড়াআড়ি পর্যন্ত কিনা মাঝপথে করছি, এভাবে নিয়ে এভাবে মাঝপথে করছি, মাঝপথে রাখছি। ভাই কি করছে, আমার সম্পূর্ণ ঘোরাইতে না দিয়ে ভাই আমার পিছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তা আমিও কিছু বলি নাই, যে যাক। উনি পিছন দিক দিয়ে যাওয়ার সময় ওনার এই সাইডে একটা অটো ছিল, উনি চিপা দিয়ে বেরোনোর চেষ্টা করছে। চিপা দিয়ে বেরোনোর চেষ্টা করার সময় আমার পিছনে যে নাম্বার প্লেটের উপরে লাইটটা থাকে, লাইটটা দিছে ভাঙ্গা। এখন ওই ভাইরে আমি কি কমু, যে ভাই ভাঙলেন কেন? এক কথা আমি আড়াআড়ি করে রাখছি, ভাইও দেয় নাই, আমিও বুঝতে পারি নাই। আমি আর কিছু বললাম না, ওই ভাঙ্গা লাইটটা আস্তে করে নিয়ে পকেটে রাখলাম। গেল আমার 600 টাকা লস। আমি এর আগে ওই লাইট পাল্টাইছি 600 টাকা দিয়ে শোরুম থেকে। কি করার ভাই। পরে হলো আপনার কিছু দূর আসতেই আপনার বৃষ্টিও ধরলো, সেই বৃষ্টি। গাড়ি দাঁড় করাইলাম, দাঁড় করানোর পর বৃষ্টি থামে না থামে না থামে না। পরে বললাম থাক ভিজাই যাবো। পরে ভিজতে ভিজতে বেরোইলাম। বেরোনোর সময় এক ভাই আমারে ডাক দিল, আর আমি মনে করছেন না কাউরা রাখতেছে। পরে দেখি চিল্লা রাখতেছে, ও ভাই একটু দাঁড়ান ভাই, এভাবে রাখতেছে। পরে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে বাইরে ও আমারে বলতেছে যে ভাই আমার একটু সাহায্য করেন। আমি বললাম কি সাহায্য? ক্যামেরা তখন বন্ধ ছিল, রেকর্ড করতে পারি নাই। তো ভাই বলতেছে ভাই আমি বাস মিস করছি, আমার একটু বাসটা ধরাইয়া দেন। আমি কই আপনার বাস ধরাবো, বাস আমি কই পাবো? ভাই বলতেছে বাস সামনে গেছে, আমি ফোন দিছিলাম, ও টাঙ্গাইল পর্যন্ত আছে। আমি কই আপনার বিশ্বাস আমি কেমনে করবো? আপনি যদি অন্য কিছু হয়ে থাকেন, মানে আমি বুঝাইছি ছিনতাইকারী বা অন্য কিছু। ভাই না ভাই বিশ্বাস করেন, আমি গাজীপুর চাকরি করি, আপনি বিশ্বাস না করলে আমরা চেক করতে পারেন, এভাবে বলতেছে। আর মানুষ তো বিপদে পড়তেই পারে, স্বাভাবিক। এখন উনি যে সত্যি বলতেছে মিথ্যা বলতেছে এটা আমি বুঝুন কেন। তারপর রিস্ক নিয়ে ওনার আমি পিছনে বসাইলাম। এভাবে আসলে রিস্ক নেওয়া ঠিক না, কারণ উনি যারা প্রতারণা করে তারা হলো এরকমই, মানে ভোলা ভালা হয়ে থাকে। তো উনি ভিজে গেছে গা, পুরা ভিজে গেছে। তো পরে চিন্তা করে দেখলাম হয়তো উনি আসলে বিপদে পড়ছে, কারণ প্রতারককারী এত ভিজবে না, ওনার মাথায় এত থাকবে না যে আমার ভিজতে হবে প্রতারককারী। পরে ওনাকে নিয়ে নিলাম, নিয়ে বলতেছি ভাই ফোন দেন আপনার বাস চালান। হ্যাঁ, ওনার ফোন গেছে বন্ধ হয়ে। পরে তারপর থেকে আমার একটু চালু ছিল। আপনারা ওই ঢাকা টু রাজশাহীর ভিডিও দেখলে বুঝতে পারবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো ওনার ফোন আর চালু হচ্ছিল না। তারপরে আর কি করার, ওনারে আমি সিরাজগঞ্জে নিয়ে নামায় দিছিলাম। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি বাস থেকে নামছেন কে? তো উনি নাকি বাস থেকে নামছে ওনার সিগারেট নেওয়ার জন্য, ওনার সিগারেট খাওয়ার খুব প্যারা লাগছে, সিগারেট নেওয়ার জন্য নামছিল। লুকিং গ্লাসটা ঠিক করি। তো সিগারেট নেওয়ার জন্য নামছিল, এর মধ্যে জামটা ছেড়ে গেছে, উনি আর বাসে উঠতে পারে নাই, ওইখানে রয়ে গেছে। তা আমি বললাম অন্য বাসে যাইতেন, আমারে দাঁড় করালেন কেন? তো বলতেছে ভাই অন্য কোনো বাসে নিচ্ছে না, আমার শরীর ভিজা তো পানি, এই কারণে নিতে চাচ্ছে না, প্লাস কোনো মোটর সাইকেল আর দাঁড়াইতেছে না। আমি বললাম আমি যদি না দাঁড়াইতাম, কয় ভাই না দাঁড়াইলে আমার অনেক কষ্ট হইতো, কিন্তু যাওয়া তো লাগতো। পরে বলতেছে ভাই আমি যে যাবো আমার কাছে টাকাও নাই, সব টাকা ব্যাগে। পরে লাস্টে ওনাকে আমি সিরাজগঞ্জ নামায় দিয়ে ওইখান থেকে চলে আইছি। ওইখান থেকে আসার সময় আমার ব্যাগ ছিল দুইটা, এক হলো ঘাড়ে ছিল, এক হলো যে সাইডে পিছনে ঝুলানো ছিল, ওইটা হলো বাজারের ব্যাগ। ব্যাগের মধ্যে আপনার 10 কেজি পলি ছিল। পলি তো আপনারা বুঝেনি, আমি যে অফিসে চাকরি করি বা জব করি ওই ফ্যাক্টরিতে পলি তৈরি হয়। তো
তো অনেকগুলো নিয়েছিলাম, প্রায় 8-10 কেজির মতো। আমার মা চাইছিল ওই ধান শুকাইতে গেলে বৃষ্টি আসলে যাতে ঢাকতে পারে বা বিভিন্ন কাজের লাগে আমার মা চাইছিল। তো ওটা নিয়েছিলাম। আর হলো আমার একটা জুতা ছিল মোটামুটি ভালো দামের। তো ওই দুটাই জিনিস ওর মধ্যে ছিল। তা আমি আর ব্যাগটা বান্ধি নাই, ব্যাগটা ঝুলে আনিছিলাম। ঝাঁকায় ঝুঁকায় দেখছি ছিঁড়বে না, কিন্তু আসলে গাড়ির টানও ছিল তো অনেক, প্রায় 100+। আবার রাস্তায় একটু ঝাঁকি ঝুঁকিও ছিল ওই সিরাজগঞ্জের পর থেকে আপনার নাটোরের দিকে। ব্যাগটা আমি ওই লোকটা নামার পর থেকে আমি মাঝে মাঝে খেয়াল করছি, লুকিং গ্লাস নিচে করে দিছিলাম, এবার নিচে করে দিয়ে অনেকক্ষণ দেখছি, গ্লাস পিছনে এভাবে হাত দিয়ে দিয়ে দেখছি, এক হাত দিয়া। তো ব্যাগটা ছিল ভাই। এখন ব্যাগটা নাটোরে আসার 20 কিলো আগে থেকে আমি আর খেয়াল করি নাই। মানে আমার মন মানুষের যে কই ছিল আমি নিজেও জানি না। রাস্তার দিকে তো ছিলই, খেয়াল আর করা হয় নাই, এই ব্যাগটা পড়ে গেছে। যখন আমার ব্যাগের কথা মনে হয়েছে পিছনে হাত দিছি, দিয়ে দেখি ব্যাগ নেই। পরে গাড়িটা ব্রেক করে পিছিয়ে তাকায় দেখি সত্যিই ব্যাগ নেই। মাথা গেছে আমার নষ্ট হয়ে। গাড়ি আবার ঘুরাইলাম, ঘুরে 15 কিলোমিটার চলে আইছি, মানে উল্টা পথে আবার, মানে দেখার জন্য ব্যাগটা কই পড়ছে। 15 কিলোমিটার পর্যন্ত এসেও আমি আর ব্যাগ পাই নাই। এখন রাস্তায় পড়ছে, হয়তো কেউ পাইছে নিচে, এরকম কিছু। আবার 15 কিলোমিটার আমার মানে বেশি যাওয়া লাগছে। এই হলো ঘটনা ভাই। আপনারা যারা বাইকে ব্যাগ নেবেন তারা অবশ্যই বাইন্দা নেবেন ভাই। বাইন্দা না নিলে ব্যাগ হারানোর সম্ভাবনা বেশি। আমিও আজকে বাইন্দা নিছি, তারপরেও আল্লাহ ভরসা মাঝে মাঝে চেক করি। এই কারণে আমি মোটরসাইকেল অতিরিক্ত কোনো ব্যাগ নিই না, একটা ঘাড় ব্যাগ ছাড়া আর কোনো কিছু নিতে আমার ইচ্ছা করে না। এই হলো ঘটনা ভাই। আপনারা যারা বাইক লং রাইড করেন অবশ্যই ব্যাগ বাঁধবেন, ব্যাগ কমায় নেওয়ার চেষ্টা করবেন, সবচেয়ে সুবিধা। আর অবশ্যই সাবধানে রাইড করবেন। এই স্পিডটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন। আমার বর্তমান 80 আছে, যেটা আমার কন্ট্রোলেই আছে। আমি 80-90 কন্ট্রোল, 100 পর্যন্ত কন্ট্রোল করতে পারি। মানে আমার অটোমেটিক মাথা কাজ করে যে কখন কোন স্পিড রাখতে হবে। এটা অবশ্য সব বাইকারেরই কাজ করার কথা, বা সব বাইকারেরই কাজ করে। এখন কাশি হলো আপনার বগুড়া ছাড়াইয়া মোটামুটি 15 কিলোর মতো চলে আইছি। রংপুরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। মাঝপথে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। আর রংপুর গেলে তো অবশ্যই আপনাদের রংপুর যেই জায়গাটা আছে, আসলে রংপুর শহরের মধ্যে তো ঢুকবো না, আমি সবসময় বাইপাস দিয়েই যাই। ওই বাইপাস দিয়ে ঢোকার সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে চলেন একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বাইকটা চালান যাক, কারণ আমার তো আবার পৌঁছাইতে হবে। এখন 7টা 42 বাজে। দেখা যাক রংপুরে কতক্ষণ যাইতে পারি।